হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন সৃজনশীল নিয়ে হাজির হলাম। আজকে আমরা সলভ করব বরিশাল বোর্ড 2022-এর বল অধ্যায় 3 নম্বর অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটা। এবং বরিশাল বোর্ডের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই নিয়মের কোশ্চেন পরীক্ষায় বারবারই থাকে এবং বরিশাল বোর্ডের এই নিয়মের অনেকগুলো কোশ্চেন, এই নিয়মের একটা কোশ্চেন সলভ করলে অনেকগুলোই সলভ করতে পারবা। এবং দিনাজপুর বোর্ড আরেকটা আছে, দিনাজপুর বোর্ডেও সেম নিয়মের কোশ্চেন আরও আছে। এবং দিনাজপুর বোর্ড সহ আরও অনেকগুলো বোর্ডে এই নিয়মের কোশ্চেন বারবার পরীক্ষায় এসে থাকে বোর্ড কোশ্চেনে। তোমরা যদি একটা সলভ করতে পারো তাহলে তোমরা বোর্ড পরীক্ষায় ভালো করতে পারো আশা করি। তাহলে চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই, দেখি কোশ্চেনটা কী বলছে। এই জায়গায় এই কোশ্চেনটা ছিল যে 400 কেজি ভর বিশিষ্ট একটি খালি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে ইট বোঝাই 1300 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। তখন আমার ক নম্বরের জ্ঞানমূলক কোশ্চেন ছিল যে জড়তা কাকে বলে। খ নম্বরের কোশ্চেন ছিল মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি পায় কেন। এবং গ নম্বরের কোশ্চেন ছিল খালি ট্রাকটি কত শক্তিতে স্থির ট্রাকে আঘাত করে। এবং সর্বশেষ ঘ নম্বরের যে আমাদের উচ্চ দক্ষতামূলক প্রশ্ন ছিল সেটা ছিল খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন আমরা একটা একটা করে সবগুলো কোশ্চেন সলভ করবো। প্রথমে আমরা সলভ করবো ক নম্বর কোশ্চেনটা। ক নম্বর কোশ্চেন আমাদের কী বলছে, জড়তা কাকে বলে। তোমরা নিশ্চয়ই যখন এই অধ্যায়ের থিওরিটিক্যাল অংশ পড়ছো তখন অবশ্যই এটা তোমরা জানছো যে জড়তা কাকে বলে। তোমরা জানো যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থা বজায় রাখার এই ধর্মটাকে আমরা কী বলি, জড়তা। সাপোজ একটা উদাহরণ তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এই জায়গায় যদি মনে করো আমরা একটা সানগ্লাস রাখলাম, এখন এর উপর যদি কোনো বাহ্যিক বল বা কোনো বাহ্যিক প্রভাবও ক্রিয়া না করে তাহলে এই বস্তুটা আজীবন এই অবস্থায় থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। যদি আমরা কোনো বল প্রয়োগ বাইরে থেকে না করি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল এই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাকেই আমরা বলছি বস্তুর জড়তা। আশা করি বুঝতে পারছো বিষয়টা। পরের কোশ্চেনটা ছিল আমাদের খ নম্বর কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন। এটি ছিল মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি পায় কেন। এখন তোমরা একটা জিনিস জানো যে কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তাহলে সেটা অভিকর্ষ বলের প্রভাবে পড়তে থাকে। এই অভিকর্ষ বলের প্রভাব আছেই বলে কোনো বস্তু উপর থেকে নিচ দিকে পড়ে। তোমরা জানো যে নিউটনের বিখ্যাত সূত্রটা কিন্তু জানো যে নিউটন যখন আপেল গাছতলায় বসেছিল একটা আপেল কিন্তু তার মাথায় এসে পড়ছিল, এটা কিন্তু কখনো উপরের দিকে উঠে যায়নি। এবং সেই কারণটাই কিন্তু ছিল এই জি। নিউটন সেখান থেকে কিন্তু ভাবছিল যে কেন আপেলটা তার মাথায় এসে পড়লো, কেন উপরের দিকে গেল না, সেটাই কিন্তু এই জি এর কারণে, অভিকর্ষ বলের কারণে। এই অভিকর্ষ বল আছে বলে সেই আপেলটা কী হয়েছিল, নিউটনের মাথায় এসে পড়ছিল। এই অভিকর্ষ বলের প্রভাবেই কিন্তু কী হয়, একটা বস্তুর বেগ বৃদ্ধি পায়। এখন কেন বৃদ্ধি পায় এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করার জন্য একটা জিনিস তোমাদের যদি বাস্তবে উদাহরণ দেওয়া যায় বা বাস্তবের সাথে ভিজুয়ালাইজ করে জিনিসটা বোঝানো যায় তাহলে তোমরা ভালো বুঝবা। এখন তোমরা একটা জিনিস অবশ্যই বাস্তব জন্য লক্ষ্য করছো। দেখো তোমরা মনে করো যে সিঁড়ি বেয়ে তোমাদের ছাদে ওঠার অভিজ্ঞতা অনেকের আছে, এটা তোমরা অনেকে উঠছো। দেখবা যখন সিঁড়ি বেয়ে তোমরা ছাদের উপরে উঠো নিচ থেকে, দেখবা তোমাদের বেশ কষ্ট হয় উঠতে। এবং উপর থেকে যখন সিঁড়ি বেয়ে নিচে নামো তখন দেখবা যে নিচ থেকে উপরে উঠতে যতটা কষ্ট হচ্ছিল এতটা কষ্ট মনে হয় না। এখন অনেক সময় দেখো যে এটা খুব দ্রুত নামা যায় এবং খুবই কষ্ট কম হয়, উপরে উঠতে কিন্তু কষ্ট বেশি হয়। তার মানে এখানেই কিন্তু তোমার অভিকর্ষ বলের প্রভাব। কারণ যখন তুমি ছাদে উপরের দিকে উঠতেছো তার মানে আলটিমেটলি তুমি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করছো। এই জন্য অভিকর্ষ বলটাকে তোমার ভেদ করে উপরের দিকে ওঠা রাখছে। আর যখন তুমি এই ছাদ থেকে নিচের দিকে নামছো তখন অভিকর্ষ বল তোমার সাথে ক্রিয়া করছে, তোমার বলের দিকে ক্রিয়া করছে। এই জন্য তোমার নামতে সুবিধা হচ্ছে, নামতে তোমার কষ্ট কম হচ্ছে। তার মানে কি, আলটিমেটলি তোমার বেগ বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে কিন্তু টার্মিনোলজি আসছে যে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর বেগ বৃদ্ধি পায়। তোমরা আরও জানো যে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে। আর এই অভিকর্ষ বলের প্রভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারই আমরা কি বলি, অভিকর্ষ ত্বরণ। এছাড়া তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র অবশ্যই থিওরিটিক্যাল অংশ পড়াশোনা পড়ছো, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রে কিন্তু বলা হয়েছে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় বাড়লে বেগ বৃদ্ধি পায়। অতএব আমরা একথা কিন্তু নির্দ্বিধায় এখান থেকে বলতে পারি যে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নিচের দিকে পড়তে থাকলে তার বেগ অবশ্যই কী হবে, বৃদ্ধি পাবে। আশা করি তোমাদের ক আর খ এই দুইটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবং এই দুইটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোমার পরবর্তীতে তোমরা যারা 24 বা 25 ব্যাচ আছে তোমাদের জন্য কিন্তু এই দুইটা ক খ খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা পরীক্ষায় এরকম থিওরিটিক্যাল থেকে এরকম ট্রিকি জিনিসগুলো কিন্তু স্যারেরা বেশি চয়েস করে। আশা করি এই দুটো তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা এখন আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে 3 নম্বর কোর্সে। অর্থাৎ 3 নম্বর কোর্সে ছিল খালি ট্র্যাকে কত শক্তিতে স্থির ট্র্যাককে আঘাত করবে। এখানে দেখো খালি ট্রাকের ভর আমরা ধরলাম M1, খালি ট্রাকের ভর এমন কত, এমন হচ্ছে আমাদের 4000 কেজি, 4000 কেজি। এবং দেখো খালি ট্রাকের বেগ কত ছিল, খালি ট্রাকের বেগকে আমরা U1 দিলাম। U1 কত ছিল, খালি ট্রাকের বেগ এখানে ছিল 20 মিটার পার সেকেন্ড, তাহলে দিলাম 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো এখানে গ নম্বর কোশ্চেন আমাদের বলছিল যে খালি ট্রাকটি কত শক্তিতে স্থির ট্রাকে আঘাত করে। এখন দেখো খালি ট্রাকের যে শক্তি, এই শক্তিতেই কিন্তু সে স্থির ট্রাককে আঘাত করবে। তাহলে আমরা খালি ট্রাকের আমাদের ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে আমরা যে শক্তিটা নির্ণয় করে ফেলবো এবং যে শক্তি আমরা নির্ণয় করবো এই শক্তিটাই কিন্তু সেই স্থির ট্রাকে কী করবে, আঘাত করবে। তাহলে খালি ট্রাকের ভর এমন 4000 কেজি এবং U1 20 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা অবশ্যই গতিশক্তি সূত্রটা কিন্তু জানো যে গতিশক্তি সূত্র কি, গতিশক্তি আমরা কি জানি, কি এই জিগলটা আমরা কি জানি বলো তো, হাফ M/U1 স্কোয়ার। মানে আমরা সূত্রটা যখন পড়ছি তখন পড়ছি হাফ M V স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু ভর ইন্টু বেগ তার স্কোয়ার, ভেলোসিটি তার স্কোয়ার। তাহলে আমরা মান বসাই দিই, হাফ ইন্টু এম এর মান কত 4000 ইন্টু U স্কোয়ার, U1 স্কোয়ার অর্থাৎ 20 তার স্কোয়ার। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কী হয়, 4000 2 দিয়ে কাটলে আমাদের হয়
2000 এখান থেকে 20 আর 20 গুণ করলে হয় 400। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা দাঁড়ায় 2000 ইন্টু 400 অর্থাৎ 8 লাখ দাঁড়ায়। 8 1 2 3 4 5 6 অর্থাৎ এটাকে আমরা 8 ইন্টু 10⁵ জুল লিখতে পারি। তাহলে আমাদের ওই ট্র্যাকটার শক্তি ছিল কত? 8 ইন্টু 10⁵ জুল। তাহলে এই শক্তিটাই কিন্তু সে স্থির ট্র্যাকটাকে কী করবে? আঘাত করবে। বন্ধুরা এখন আমরা করবো ঘন বর্গ। ঘন বর্গ ছিল খালি ট্র্যাকটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার গাণিতিকভাবে ব্যাখ্যা করবো। অর্থাৎ খালি ট্র্যাকটা যে আমরা বেশি ক্ষতিগ্রস্ত সেটা আমরা কীভাবে ব্যাখ্যা করবো? এখন আমরা এটা ব্যাখ্যা করবো যে ট্র্যাকের গতিশক্তি পরিবর্তন যত বেশি হবে তার ক্ষতির পরিমাণ তত বেশি হবে। তাহলে গতিশক্তি পরিবর্তন নির্ণয় করার জন্য আমাদের কী করা লাগবে? ভরবেগ লাগবে। তাহলে আমরা প্রথমে বের করবো ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন আমরা নির্ণয় করবো গতিশক্তি পরিবর্তন। তাহলে গতিশক্তি পরিবর্তন যেটা বেশি হবে সেটা বেশি ক্ষয় হবে। তাহলে আমরা প্রথমে ভরবেগের পরিবর্তন নির্ণয় করি। তাহলে দেখো ভরবেগের পরিবর্তন নির্ণয় করার জন্য আমাদের খালি ট্র্যাকের বেগ এবং স্থির ট্র্যাকের বেগ মানে সংঘর্ষের পরে কী বেগ ছিল সেটা কিন্তু আমরা নির্ণয় করা হবে। তার জন্য আমাদের বুদ্ধি তথ্যগুলো ছিল খালি ট্র্যাকের ভর ছিল 4000 কেজি এবং বেগ ছিল 20 সেকেন্ড। স্থির ট্র্যাকের যদি স্থির ট্র্যাক সেতু বেগ 0 এবং ভর দেওয়া ছিল 13000 কেজি। তাহলে আমরা এখন নির্ণয় করবো খালি ট্র্যাকের বেগ সংঘর্ষের পরে এবং স্থির ট্র্যাকের বেগ এবং এই সংঘর্ষের পরে দুটো ট্র্যাকের বেগ দিয়ে আমরা দুই ট্র্যাকের ভরবেগের পরিবর্তন নির্ণয় করবো। ভরবেগের পরিবর্তন থেকে পরে আমরা আলটিমেটলি গতিশক্তি পরিবর্তন নির্ণয় করবো এবং গতিশক্তি পরিবর্তন যেটা বেশি হবে সেই ট্র্যাকটি আলটিমেটলি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে চলো আমরা সংঘর্ষের পর দুই ট্র্যাকের বেগের পরিবর্তন কি নির্ণয় করবো। তাহলে তোমরা অবশ্যই সূত্র থেকে আমাদের সংঘর্ষ করার পর দুইটা ট্র্যাক যদি দুই বেগে গতিশীল হয় তাহলে V1 আমরা লিখতে পারি U1 ইন্টু M1 মাইনাস M2 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা কিন্তু তোমরা বই সূত্র প্রমাণ সুন্দরভাবে দেওয়া আছে, এখানে তোমরা পাবা। তাহলে এটা V1 এটা হবে এবং V2 স্থির ট্র্যাকের সংঘর্ষের পরে যে বেগ সেটা আমরা নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে U2 ইন্টু M2 মাইনাস M1 প্লাস 2M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 এবং দেখো প্রত্যেকটা মান আমাদের উপরে দেওয়া আছে। মানগুলো আমরা এখন পর্যায়ক্রমে ক্যালকুলেশন করবো। আমরা দেখবো সংঘর্ষের আলটিমেটলি বেগ কত হয়। বন্ধুরা তাহলে কিন্তু আমরা এখন সংঘর্ষের পরে খালি ট্র্যাকের বেগ পেয়ে গেছি এবং স্থির ট্র্যাকের বেগও আমরা V1 এবং V2 নির্ণয় করছি। তাহলে আমরা কি বলছিলাম এখন আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে খালি ট্র্যাকের ভরবেগের পরিবর্তন ডেল P1 এবং স্থির ট্র্যাকের ভরবেগের পরিবর্তন ডেল P2। এই দুটো কিন্তু আমরা এখন নির্ণয় করবো। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের সূত্র দিয়ে ইজিলি কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারবো। সেটা কি হবে M V1 - M E1 এবং এইটা কি হবে ডেল P2। এটাও কিন্তু একই M2 এখানে M1 ছিল এবং এখানে M2 V2 - M2 U2। এই সূত্র দিয়ে আমরা ভরবেগের পরিবর্তন নির্ণয় করবো এবং সেখান থেকে আমরা আলটিমেটলি কি নির্ণয় করবো? গতিশক্তি পরিবর্তন নির্ণয় করবো। বন্ধুরা তাহলে কিন্তু আমরা এখানে স্থির ট্র্যাকের গতিশক্তির পরিবর্তন ভরবেগের পরিবর্তন পেয়ে গেছি আমরা 12 একটা পেয়ে গেছি এবং স্থির ট্র্যাকের একটা আমরা ভরবেগের পরিবর্তন পাইছি। এখন এখান থেকে আমরা দেখেন দুইটা মানে কিন্তু একই আসছে, কিন্তু কি চিহ্ন আসছে বিপরীত। অর্থাৎ গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে খালি ট্র্যাকের ভরবেগের পরিবর্তন এবং স্থির ট্র্যাকের ভরবেগের পরিবর্তন সমান কিন্তু বিপরীত। এখন এখান থেকে আমরা কি নির্ণয় করবো? গতিশক্তির পরিবর্তন নির্ণয় করবো। গতিশক্তির সাথে ভরবেগের যে সম্পর্ক সেই সম্পর্ক দিয়ে আমরা এখান থেকে ইজিলি গতিশক্তির পরিবর্তন নির্ণয় করে ফেলবো। এখন আমরা যে গতিশক্তির পরিবর্তন নির্ণয় করবো সেখান থেকে দেখবো যার গতিশক্তি বেশি হবে তার ক্ষতির পরিমাণ অবশ্যই বেশি হবে। এখন চলুন আমরা সেটা নির্ণয় করি। এখন তাহলে তোমরা দেখো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা আমরা কি জানি বলো তো? তোমরা থিওরিটিক্যাল অংশে এটা পড়াশোনা করছো যে গতিশক্তির সাথে ভরবেগের যে সম্পর্ক সেটা কি? আমরা গতিশক্তিকে কে দ্বারা প্রকাশ করতে পারি বা টি দ্বারা প্রকাশ করতে পারি, যে কোনো প্রকাশ করলে এর সঙ্গে ভরবেগের যে সম্পর্ক সেটা হচ্ছে এই যে ডেল P স্কোয়ার ডিভাইডেড বাই 2M। অর্থাৎ এটাই কিন্তু গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। অর্থাৎ গতিশক্তি সমান ভরবেগের স্কোয়ার ডিভাইডেড বাই 2M। এটা এখন এই সম্পর্ক দিয়ে আমরা অঙ্কটা করবো। তাহলে সেই আমরা স্থির ট্র্যাক এবং গতিশীল ট্র্যাকের ক্ষেত্রে আমরা খালি ট্র্যাক এবং স্থির ট্র্যাকের যে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্কটা আমরা এই জায়গায় লিখতে পারবো। তাহলে যদি আমরা খালি ট্র্যাকের গতিশক্তি পরিবর্তনকে আমরা ডেল T1 ধরলাম এবং স্থির যে ট্র্যাক ছিল তার গতিশক্তি পরিবর্তন আমরা ডেল 2 ধরলাম। এটা ধরে আমরা এখন অঙ্কটা সমাধান করবো। তাহলে দেখো আমরা কীভাবে এখান থেকে করি।
তাহলে তাহলে এখানে তোমরা দেখো খালি গাড়ির গতিশক্তি পরিবর্তনকে আমরা কি ধরছিলাম ডেল টি ওয়ান, এবং স্থির গাড়ির গতিশক্তি পরিবর্তনকে আমরা কি ধরছিলাম ডেল টি টু। এদের মধ্যে সম্পর্কটা দেখো চলে আসছে, ডেল টি ওয়ান ডিভাইডেড বাই ডেল টি টু ইজ ইকুয়াল টু 3.25। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ডেল টি ওয়ান ইজ ইকুয়াল টু 3.25 ইন্টু ডেল টি টু। অর্থাৎ ডেল টি ওয়ানের মানটা ডেল টি টু এর মান থেকে মানে 3.25 ডেল টি টুর মান যতটুকু টি ওয়ানের মানই ততটুকু, অর্থাৎ টি ওয়ানের মানটা কিন্তু বড়। অর্থাৎ টি ওয়ানটা কী ছিল, খালি গাড়ির গতিশক্তি পরিবর্তন ছিল টি ওয়ান, এবং এখানে টি ওয়ান কি ডেল টি ওয়ান বড়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল টি ওয়ান গ্রেটার দ্যান ডেল টি টু। এবং প্রথমে কিন্তু আমরা একটা জিনিস বলছিলাম, যার গতিশক্তি পরিবর্তন বেশি হবে তার কি ক্ষতির পরিমাণও বেশি হবে। অর্থাৎ এখান থেকে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডেল টি ওয়ানের পরিমাণ বেশি, অর্থাৎ খালি গাড়ির গতিশক্তি পরিবর্তন বেশি, অর্থাৎ খালি গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হবে। তাহলে আলটিমেটলি আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে খালি গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ম্যাথ, এবং এরকম যদি প্রত্যেকটা ম্যাথ খুব সহজ সমাধান পেতে চান এবং নিত্য নতুন আরও ভিডিও পেতে চান, আমাদের কাজকে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।